প্রিয় দর্শক, যারা বিনিয়োগের টুকটাক খবর রাখেন তারা অবশ্যই জানেন যে অতি সম্প্রতি সঞ্চয়পত্রে বিনিয়োগের উপরে আসলে ইন্টারেস্ট বা সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সুদের হার প্রায় 2% কমে গিয়েছে। তো যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান বা সঞ্চয়পত্রে বিনিয়োগের কথা ভাবছেন তারা অবশ্যই সঞ্চয়পত্রে বিনিয়োগের পাশাপাশি অন্যান্য বিনিয়োগের উৎসগুলোও খুঁজে দেখছেন। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে সঞ্চয়পত্রে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য বিকল্প বিনিয়োগের একটি খাত ইসলামী ব্যাংক হতে পারে কিনা। যদিও সঞ্চয়পত্র এবং ইসলামী ব্যাংক ভিন্ন দুইটি জিনিস, যেহেতু এটি বলা হয়ে থাকে যে সঞ্চয়পত্র আসলে সুদ দিয়ে থাকে, অপরদিকে ইসলামী ব্যাংক দেয় হচ্ছে মুনাফা। তো যাই হোক, সব মিলিয়ে আসলে আমরা আজকে জানার চেষ্টা করব যে ইসলামী ব্যাংক কি সঞ্চয়পত্রে বিনিয়োগের বিকল্প কোনো খাত হতে পারে কিনা। তো চলুন শুরু করি। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে ধরে ব্যাখ্যা করতে চেষ্টা করব। তো ইসলামী ব্যাংক নিয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে, অর্থাৎ ইসলামী ব্যাংক বলতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে নিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করে কোন ব্যাংক। লাস্ট কয়েক বছরের ডেটা যদি আমরা দেখি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রত্যেক বছরই আসলে সবচেয়ে বেশি প্রফিট করেছে। তো এর পরের প্রশ্নই আমাদের মাথায় আসবে যে যেহেতু ইসলামী ব্যাংক তাদের গ্রাহকের আমানতের মাধ্যমেই আসলে বিনিয়োগ করে প্রফিট করে, সো ব্যাংকগুলোর মধ্যে গ্রাহকের সবচেয়ে কম মুনাফা বা লাভ দেয় কোন ব্যাংক। অর্থাৎ এটি আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি মুনাফা বা লাভ দেয় কোন ব্যাংক। সেটি করলে আসলে উত্তর ইসলামী ব্যাংক পাওয়া যেত না, যে কারণে সবচেয়ে কম মুনাফা বা লাভ দেয় কোন ব্যাংক, সেটির উত্তরটি আসলে হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অর্থাৎ এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একদিকে বেশি মুনাফা অর্জন করছে, তাদের নিজেদের জন্য সবচেয়ে বেশি প্রফিট করে, অপরদিকে গ্রাহকদের বিনিয়োগের উপরে সবচেয়ে কম মুনাফা বা লাভ দিয়ে থাকে। তো এটি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি যে একদিকে ইসলামী ব্যাংক বেশি আয় করছে, অপরদিকে গ্রাহকদের অনেক কম লাভ দিচ্ছে। এটা কি মনে হয় অস্বাভাবিক যে গ্রাহকের লাভও ব্যাংক কায়দা করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে? হ্যাঁ, এই বিষয়টি আসলে অনেকেই ভাবেন বা অনেকেই ভেবে থাকেন যে গ্রাহকের লাভও ব্যাংক কায়দা করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। তো আজকে আমরা এই সবগুলো বিষয় নিয়ে আসলে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে ইসলামী ব্যাংক আসলে কতটা নিরাপদ। তো নিরাপদ জানার জন্য আসলে কিছু বিষয় আমরা দেখব। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। এটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। ব্যাংকটি 1983 সালের 13 মার্চ কোম্পানি আইন 1913 অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক, যার 36.91% স্থানীয় বিনিয়োগ, অপরদিকে 63.09% হচ্ছে বিদেশি বিনিয়োগ। অর্থাৎ বুঝতেই পারছেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ডাবল। এছাড়াও ইসলামী ব্যাংকের মোট 450টিরও বেশি শাখা রয়েছে। এই শাখা নিয়েই আসলে ব্যাংকটি দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংকের স্থান দখল করে নিয়েছে। বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন 20,000 মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন প্রায় 16,636 মিলিয়ন টাকা। সো বুঝতেই পারছেন ইসলামী ব্যাংক ব্যাংক হিসাবে খুবই স্ট্রং একটি ব্যাংক এবং এই ব্যাংকে বিনিয়োগ করলে আপনার টাকা বা আপনার দেউলিয়া হওয়ার সম্ভাবনা, ব্যাংকের দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও হতে পারে, তবুও আমি বলবো আসলে খুবই কম, নেই বললেই চলে। এরপরে ইসলামী ব্যাংকে যেহেতু আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন, সো ইসলামী ব্যাংকের বেসিক কিছু ইতিহাস আপনার জেনে নেওয়া বা জানা থাকা দরকার। যেমন সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠানে মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এদেশে অনেক আগ থেকেই আলাপ আলোচনা শুরু হচ্ছিল। 60-এর দশকে মিশরের মিডগামারে প্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রেক্ষিতে পরবর্তীতে 1979 সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন দুবাই ইসলামী ব্যাংকের অনুরূপ বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র সচিবের কাছে সুপারিশ করেন এবং
এই সুপারিশের প্রেক্ষিতে ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং উইং বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে অর্থাৎ বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অভিমত জানতে চায় এবং বিভিন্ন পর্যালোচনা আলোচনা শেষে 1983 সালের 13 মার্চ ঢাকা আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এরপর 30 মার্চ থেকে এ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে তাদের কার্যক্রম শুরু করে। তো মোটামুটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইতিহাস এতটুকুই। তো এর থেকে বুঝতে পারছেন যে আসলে ইসলামী ব্যাংকের উৎপত্তিটা আসলে বেশ স্ট্রংলি হয়েছে। এরপরে ইসলামী ব্যাংক নিয়ে বেশ কিছু সমালোচনা রয়েছে এবং এই সমালোচনাগুলো আমরা আসলে যখন কালেক্ট করেছি তখন বেসিক্যালি 4টি সমালোচনা আমরা সিলেক্ট করেছি। এর মধ্যে প্রথম যেটি যে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্মীয় ভিত্তিতে এরা লোক নিয়োগ করে থাকে। ব্যাংকটির প্রায় 13,000-এরও বেশি কর্মীর মধ্যে অন্য সম্প্রদায়ের অংশগ্রহণ নেই বললেই চলে, যদিও বাংলাদেশ সংবিধানে দল মত ধর্ম বর্ণ বিভেদ করা যাবে না মর্মে উল্লেখ করা রয়েছে। এর পরের যে অভিযোগটি সেটি হচ্ছে বাংলাদেশে ইসলামী ব্যাংকের কার্যক্রম শরিয়া ভিত্তিক কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন বা অনেক প্রশ্ন রয়েছে। অধিকাংশ মানুষই মনে করেন ইসলামী ব্যাংক প্রচলিত সুদী ব্যাংকের মতোই সুদ খায়, তবে সরাসরি না খেয়ে একটু ঘুরিয়ে খায়। এর পরের যেটি সেটি হচ্ছে যে মুদারাবা কনসেপ্ট, যেটি আসলে মুনাফার অংশীদারি হতে হয়। মুরাবাহা যেটি আসলে লাভে বিক্রি করে বা লোনের ক্ষেত্রে আসলে লাভে বিক্রি করা হয়। এরপরে মুশারাকা যেটি লাভ লোকসানের ভাগাভাগি করা হয়। আর এই লাভ লোকসানের ভাগাভাগির ক্ষেত্রেই ইসলামী ধারা মানা হয় না বলে অনেকেই মনে করেন। এর পরে যেটি সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক বা ইসলামী ধারা ব্যাংকে লাভ ক্ষতির উপর মুনাফার অংশ হেরফের হতে পারে, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকে যখন বিনিয়োগ করবেন আপনার মুনাফার অংশ কম বেশি হবে প্রত্যেক বছরই, যেহেতু ব্যাংক বিনিয়োগ করে লাভ করে আপনাকে লাভের একটি অংশ দিচ্ছে। সো আগ থেকে কোনো কিছু নির্দিষ্ট থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে ইসলামী ব্যাংকে আগে থেকেই জানা যায় রেট কত হবে, যে আমানতকারী কত শতাংশ মুনাফা পাবে সেটি আমরা আগে থেকেই জানতে পারি। কি আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন জেনে নেই। আমরা যদি এই চিত্রটা দেখি, এই চিত্র দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখানে সর্বশেষ যে রেটের হার সেটি আসলে আমরা নেওয়ার চেষ্টা করেছি। আসলে সর্বশেষ রেটগুলোর মধ্যে দেখছি ইসলামী ব্যাংকের এই বেশ কিছু প্রোডাক্ট এখানে রয়েছে, আসলে এগুলো কিন্তু আনচেঞ্জড, অর্থাৎ গত বছর বা গত 3 মাস 4 মাস আগের যে রেট দিয়েছিল সেই রেটের সাথে এখনও কিন্তু আনচেঞ্জড, অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু আনচেঞ্জ দেখছেন। সো পরের পেজে আমরা যদি যাই, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু চেঞ্জ হয়েছে। যেমন সর্বশেষ অর্থাৎ 1/10/2021 অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে 2021 সালে অক্টোবর মাসের 1 তারিখে কয়টা চেঞ্জ হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, শুধুমাত্র এই 8টি অ্যাকাউন্টের আসলে প্রভিশনাল রেট বা প্রফিট রেট আসলে চেঞ্জ হয়েছে, বাকি সব কিন্তু দেখেন আসলে আনচেঞ্জ রয়েছে। সো বুঝতেই পারছেন যে যেটি বললাম যে ইসলামী ব্যাংক যেহেতু বিনিয়োগ করে আপনাকে প্রফিট দেয় সেই ক্ষেত্রে আসলে এটি আনচেঞ্জ থাকাটা অস্বাভাবিক, চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, কারণ মুনাফা তারতম্য লক্ষণীয়। কিন্তু ইসলামী ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মুনাফা আনচেঞ্জ রয়েছে। সো এটি একটি ভাবার বিষয়। এরপরে বেসিক যে বিষয়টা আসলে ইসলামী ব্যাংকিং কেন আলাদা, এটি ইসলামী ব্যাংক দাবি করে যে আসলে তারা কেন আলাদা। তো ইসলামী ব্যাংক আসলে বেশ কয়েকটা জিনিস আমাদেরকে বোঝাতে চায়। প্রথম যেটি সেটি হচ্ছে যে সুদ কি, মুনাফা কি, সুদ ও মুনাফা নিয়ে এ ধারার ব্যাংকগুলো কি মনে করে। তো ইসলামী ব্যাংকের কনসেপ্টটি আসলে আমরা একটু জানার চেষ্টা করব, তাহলে বিষয়গুলো আসলে ক্লিয়ার হবে। তো ইসলামী ব্যাংক সুদ নাকি মুনাফা দেয় এ প্রসঙ্গে সুদ কি? সুদ হচ্ছে ঋণকৃত অর্থের উপর একটি নির্দিষ্ট সময়ে নিশ্চিত সুনির্দিষ্ট অতিরিক্ত পাওনা, অর্থাৎ সুদের সাথে নিশ্চিত এবং সুনির্দিষ্ট শব্দ দুটি সম্পর্ক রয়েছে। যেমন আপনি কারো নিকট হতে 20% সুদে 1,000 টাকা ঋণ নিলেন, এই 1,000 টাকা নিয়ে আপনি যাই করেন না কেন বছর শেষে ঋণ গ্রহীতাকে 200 টাকা আপনাকে প্রদান করতে হবেই। এখানে 200 টাকা হলো সুদের পরিমাণ যা ইসলামে নিষিদ্ধ। অর্থাৎ ইসলামী ব্যাংক বলছে যে নিশ্চিত এবং সুনির্দিষ্ট এই শব্দ দুটি থাকলেই সেটি আসলে সুদ হবে।
এরপরে মুনাফা কি? মুনাফা হলো ব্যবসা বা শিল্প খাতে বা উৎপাদনশীল খাতে বিনিয়োগকৃত অর্থের উপরে একটি নির্দিষ্ট সময়ে অনিশ্চিত অনির্দিষ্ট অতিরিক্ত পাওনা। অর্থাৎ মুনাফার সাথে অনিশ্চিত এবং অনির্দিষ্ট শব্দ দুটির সম্পর্ক রয়েছে। অনিশ্চিত শব্দটি থাকার কারণে অতিরিক্ত পাওনার বিষয়টি নিশ্চিত নয়, অর্থাৎ কোনো সময় অতিরিক্ত পাওনার পরিবর্তে ক্ষতিও হতে পারে। আর এই কারণেই ইসলামী ব্যাংক বলে থাকে যে ইসলামী ব্যাংক মুনাফা দিয়ে থাকে। তো এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যায়, যেমন আপনি কারোর কাছ থেকে ১,০০০ টাকা নিয়ে ব্যবসায় খাটাতে পারেন। এক্ষেত্রে যার নিকট হতে আপনি টাকা নিয়েছেন তাকে আগাম বলতে পারবেন না যে আমি আপনাকে ২০০ টাকা মুনাফা দিব, বরং বলতে পারবেন অর্জিত মুনাফা বা ক্ষতির ৫০% আপনি পাবেন। অর্থাৎ মুনাফার পরিমাণ সুনির্দিষ্ট নয়। আশা করি ইসলামী ব্যাংকের এই কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে বাংলাদেশে ইসলামী ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ করে আমরা দেখতে পাই বেশ কিছু পজিটিভ দিক আসলে দেখতে পাই। সেই পজিটিভ দিকগুলো নিয়ে আসলে কথা বলবো এখন। যেমন যে কোনো সাধারণ ব্যাংকে আমানতকারী নির্দিষ্ট সুদের হারে অর্থ আমানত হিসেবে রাখে, কিন্তু ইসলামী ব্যাংকে আমানতকারী লাভ ক্ষতির ভিত্তিতে অর্থ বিনিয়োগ করে। ইসলামী ব্যাংকে মুদারাবা হিসাবে লাভ ক্ষতির বিষয়টি উল্লেখ থাকে। ২ নম্বর, সাধারণ ব্যাংকে সুদের হার শতকরায় উল্লেখ থাকে, আবার ইসলামী ব্যাংকে মুনাফার হার শতকরায় উল্লেখ থাকে। তাই এটি একটি বিভ্রান্তি সৃষ্টি হয় যে সাধারণ ব্যাংকে যেখানে ১২% সুদ বলে সেখানে ইসলামী ব্যাংক বলে ১২% মুনাফা। অর্থাৎ উভয়ের ভিতরেই কোনো মৌলিক পার্থক্য নেই বলেই অনেকে মনে করে। তবে বছর শেষে এই মুনাফার হারের কিছুটা তারতম্য মাঝে মাঝে লক্ষ্য করা যায়। তো ব্যাপারটি বুঝতে পেরেছেন যে ইসলামী ব্যাংকও কিন্তু আপনার মুনাফার হার নির্দিষ্ট করে দিচ্ছে, তবে বছর শেষে সেটি আবার রিশিডিউল করতেও পারে। তো এই ক্ষেত্রে আসলে অনেকেই মনে করে থাকে যে আসলে ইসলামী ব্যাংক জাস্ট ঘুরিয়ে সুদ খায়। ৩ নম্বর, সাধারণ ব্যাংকে সুদের হার ১২% উল্লেখ থাকলে বছর শেষে আমানতকারী ১ লক্ষ টাকার উপরে ১২,০০০ টাকা সুদ পাবে, এটা নিশ্চিত। কিন্তু ইসলামী ব্যাংকে ১২% মুনাফার কথা বলা হয়, তা হলো প্রত্যাশিত মুনাফার হার। এটি বছর শেষে ১৩ হতে পারে, আবার ১১% হতে পারে, যেটি আমরা পূর্বেই বলেছি। ৪ নম্বরে যেটি বলা হয়েছে যে সাধারণ ব্যাংকে আমানতকারী তার মেয়াদি হিসাবে ৮০% হতে ৯০% ঋণ হিসাবে নিজে উত্তোলন করতে পারবে এবং উত্তোলিত টাকার উপরে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হবে। অন্যদিকে ইসলামী ব্যাংকে আমানতকারী তার মেয়াদি হিসাবে ৯০% ঋণ হিসাবে নিজে উত্তোলন করতে পারবে এবং উত্তোলিত অর্থের উপরে কোনো ধরনের অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। অর্থাৎ ইসলামী ব্যাংকে আপনি যদি বিনিয়োগ করেন এবং এই বিনিয়োগের উপরে ৯০% পর্যন্ত যদি আপনি ঋণ নেন, সেক্ষেত্রে এই ঋণের এগেইনস্টে আপনাকে কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। এটিও অন্যান্য কমার্শিয়াল, অন্যান্য সাধারণ ব্যাংক থেকে আসলে ইসলামী ব্যাংকের আলাদা বৈশিষ্ট্য। ৫ নম্বরে যেটি বলা আছে যে বাংলাদেশে আইন অনুযায়ী সাধারণ ব্যাংকে তার রিজার্ভের ১৯% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং জমা রাখা টাকার উপরে বাংলাদেশ ব্যাংক হতে সুদ গ্রহণ করে, যা সাধারণ ব্যাংকের একটি নিশ্চিত আয়। অন্যদিকে ইসলামী ব্যাংক তার রিজার্ভের ১১.৫% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং জমা রাখা টাকার উপরে বাংলাদেশ ব্যাংক হতে কোনো ধরনের সুদ গ্রহণ করে না। বিষয়টি কিন্তু বেশ ইন্টারেস্টিং। অর্থাৎ অন্যান্য সাধারণ ব্যাংক যেখানে ১৯% বাংলাদেশ ব্যাংকে জমা রেখে তার এগেইনস্টে সুদ নিচ্ছে, যেটি অন্যান্য ব্যাংকের লাভ, সেখানে ইসলামী ব্যাংক কিন্তু ১১.৫% রাখছে এবং কোনো ধরনের সুদ নিচ্ছে না। সো এটিও ইসলামী ব্যাংককে অন্যান্য ব্যাংক থেকে আসলে ডিফারেন্ট করে। ৬ নম্বর দেখি, যদি সাধারণ ব্যাংক কল মানি মার্কেটে অংশগ্রহণ করতে পারে, কিন্তু ইসলামী ব্যাংক কল মানি মার্কেটে অংশগ্রহণ করতে পারে না। সাধারণ কোনো ব্যাংকের তারল্য সংকট, যেটা গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ প্রদান করার মতো অর্থ ব্যাংকে না থাকে, এই ধরনের তারল্য সংকট দেখা দিলে সংশ্লিষ্ট ব্যাংক অতি উচ্চ সুদের হারে অন্য ব্যাংক হতে কিছু সময়ের জন্য ঋণ গ্রহণ করে থাকে। ফলে কল মানি মার্কেটে অর্থ বিনিয়োগ করে সাধারণ ব্যাংক আয় অর্জন করতে পারে। সেখানে সুদের কারণে ইসলামী ব্যাংক এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ কল মানির কনসেপ্টটা হয়তো বা আপনারা অনেকেই ক্লিয়ার হননি। বিষয়টি হচ্ছে এরকম যে অনেক সময় অনেক ব্যাংক তার আমানতকারীকে টাকা ব্যাক করার প্রয়োজনীয় টাকাও থাকে না অনেক ব্যাংকের কাছে। তখন ব্যাংক কি করে, একটা অনলাইন মার্কেট বা একটা ভিজুয়াল একটা মার্কেট, এখানে আসলে কল মানি মার্কেট বলা হয়, এই মার্কেট থেকে টাকা লোন করে। যে কোনো ব্যাংক লোন করে আমানতকারীকে টাকা ফেরত দেয় আমানতকারী যদি চায়, এবং সেই কল মানি মার্কেট থেকে যে লোন করে সেই লোনের রেট আসলে অনেক বেশি হয় এবং যে ব্যাংকগুলো আসলে লোন দিয়ে থাকে কল মানি মার্কেটে তারা আসলে
গেইনার হয়। তো ইসলামী ব্যাংক আসলে এই সুদের মার্কেটে ঢুকতেই পারে না বা ঢোকার কোনো আসলে নিয়মই নেই। সো এই ক্ষেত্রেও আসলে অন্যান্য ব্যাংক থেকে ইসলামী ব্যাংককে আপনি আলাদা করে দেখতে পারেন। 7 নম্বর, সাধারণ ব্যাংক বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সুদের হারে অর্থ ঋণ হিসাবে প্রদান করে। অন্যদিকে ইসলামী ব্যাংক বিক্রেতা হিসাবে আবার কখনো অংশীদারি হিসাবে কাজ করে। যেমন বাড়ি নির্মাণের জন্য আপনার 5 লক্ষ টাকার সিমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে ব্যাংক সিমেন্ট বিক্রিকারী কোনো প্রতিষ্ঠানের হতে ক্রেতা হিসেবে 5 লক্ষ টাকা সিমেন্ট ক্রয় করবে এবং বিক্রেতা হিসেবে আপনার নিকট এই সিমেন্ট কিস্তিতে 5,60,000 টাকা দরে বিক্রি করবে। অর্থাৎ কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার। ইসলামী ব্যাংক প্রোডাক্টটি ক্রয় করে বেশি দামে আপনার নিকট বিক্রয় করবে। সো ইসলামী ব্যাংক বিনিয়োগের নগদ টাকা ঋণ পাওয়ার, অর্থাৎ ইসলামী ব্যাংকে বিনিয়োগকারীর নগদ টাকা ঋণ পাওয়ার কোনো সুযোগ নেই, বরং ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারী পণ্য, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি পেয়ে থাকে। সো বুঝতে পারছেন যে ইসলামী ব্যাংক আসলে সাধারণ ব্যাংকের থেকে কোথায় আলাদা। এরপরে 8 নম্বর যেটি, বিল ভাউচারের ঘাটতি থাকলে ইসলামী ব্যাংকের অডিট শাখা এই লেনদেনকে সন্দেহযুক্ত লেনদেনের তালিকায় ফেলে দেয় এবং এই লেনদেন হতে প্রাপ্ত লাভের পরিমাণ 60,000 টাকা কারোর মধ্যে বন্টন না করে ব্যাংক তার ফাউন্ডেশনে পাঠিয়ে দেয়। অর্থাৎ আমরা যে 60,000 টাকা নিয়ে কথা বললাম, 5,60,000 টাকা যদি বিক্রি করে সেই ক্ষেত্রে এই 60,000 টাকা, তবে যে কোনো পরিমাণ টাকাই যদি আসলে বিল ভাউচারে ঘাটতি থাকে সেক্ষেত্রে আসলে এটি আসলে ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনে পাঠিয়ে দেওয়া হয় এবং এটি আসলে আমানতকারীদের মুনাফা, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বা ব্যাংক কর্মচারীদের বেতন হিসেবে বন্টন করা হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে ইসলামী ব্যাংক এই মুনাফা থেকে আসলে তার গ্রাহক আমানতকারীও বঞ্চিত হয়, শেয়ার হোল্ডাররাও বঞ্চিত হয় এবং ব্যাংকের কর্মচারীরাও আসলে ওই দৃষ্টিকোণ থেকে বঞ্চিত হয়। তবে এই টাকাটি আসলে সেবামূলক খাতে ব্যয় করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর যেটি, যে ইসলামী ব্যাংক বিকৃত অর্থ নির্দিষ্ট সময়ের ভিতরে কিস্তিতে অথবা এককালীন চুক্তি মোতাবেক না পেলেও ইসলামী ব্যাংক কোনো জরিমানা আদায় করবে না যদি ব্যর্থ হওয়ার উপযুক্ত কারণ ব্যাংকে দেখাতে পারা যায়। অর্থাৎ আপনি ইসলামী ব্যাংক থেকে কিস্তি নিলেন কিন্তু ঠিক সময়ে আপনি কিস্তিটি দিতে পারলেন না, সেক্ষেত্রে যদি আপনি সঠিক কারণ দেখাতে পারেন সেক্ষেত্রে আসলে ইসলামী ব্যাংক কোনো জরিমানা করে না। কিন্তু ব্যর্থ হওয়ার উপযুক্ত কারণ না থাকলে ব্যাংক আপনার নিকট হতে জরিমানা আদায় করবে। কিন্তু জরিমানার টাকাটা বৈধ কিনা তা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে মতভেদ থাকায় জরিমানার টাকা কারোর মধ্যে বন্টন না করে ব্যাংক ফাউন্ডেশনে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই টাকাও আমানতকারীদের মুনাফা, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড, ব্যাংক কর্মচারীদের বেতন হিসেবে বন্টন করা হয় না। সো বুঝতে পারছেন যে এর ফলে আমানতকারীরাও লুজার হয়, শেয়ার হোল্ডাররাও লুজার হয় এবং ব্যাংক কর্মচারীরাও তাদের হয়তোবা বোনাসটা একটু কম পায়। তবে এই টাকাটিও আসলে ইসলামী ব্যাংক তাদের সেবামূলক কাজে ব্যয় করে থাকে। তো এরপরে 10 নম্বর, বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইসলামী ব্যাংকের হিসাবে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, বছর শেষে ইসলামী ব্যাংক ওই সমস্ত ব্যাংক হতে বৈদেশিক মুদ্রার সুদ পায়। এই সুদও কারোর মধ্যে বন্টন না করে ব্যাংক ফাউন্ডেশনে পাঠিয়ে দেয়। অর্থাৎ বৈদেশিক মুদ্রায় অর্জিত সুদও আমানতকারীদের মুনাফা, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড, ব্যাংক কর্মচারীদের বেতন হিসেবে বন্টন করা হয় না। সো বুঝতে পারছেন যে ইসলামী ব্যাংকের ফাউন্ডেশনে ব্যাপক পরিমাণে একটি টাকা আসলে ট্র্যাডিশনাল ওয়ে থেকে ট্রান্সফার হয়ে যায় এবং যেটি আসলে ইসলামী ব্যাংক বলে থাকে যে এটি তারা আসলে বিভিন্ন সেবামূলক কাজে ব্যয় করে থাকে। সো বুঝতে পারছেন ইসলামী ব্যাংক আসলে কেন অন্যান্য ব্যাংক থেকে আলাদা, অন্যান্য সাধারণ ব্যাংক থেকে আলাদা। সো এখন আমরা জানার চেষ্টা করব যে ইসলামী ব্যাংক কিভাবে তাদের বিনিয়োগের কার্যক্রম পরিচালিত করে থাকে বলে উল্লেখ করে থাকে। তো আমরা যদি দেখি যে ইসলামী ব্যাংক মুদারাবা পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে ব্যাংক আমানতকারীদের নিকট হতে অর্থ গ্রহণ করে থাকে এবং ব্যাংক তার সাংগঠনিক দক্ষতা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে সে অর্থকে বিনিয়োগ করে। বিনিয়োগ হতে প্রাপ্ত লাভ ও ক্ষতি একটি নির্দিষ্ট হারে আমানতকারী এবং ব্যাংক গ্রহণ করে থাকে। ব্যাংক মুনাফা করলে 100 ভাগের 65 ভাগ পাবে গ্রাহক এবং 35 ভাগ পাবে ব্যাংক। অর্থাৎ বিষয়টি বুঝতে পেরেছেন। বাই মুরাবাহা এই পদ্ধতিতে ব্যাংক আমানতকারীদের নিকট হতে প্রাপ্ত অর্থ দিয়ে পণ্য ক্রয় করে বিক্রেতা হিসেবে অন্যের নিকট পণ্য ক্রয়ের খরচের সাথে মুনাফা যোগ করে বিক্রয় করে, যেটির উদাহরণ আমরা ইতিপূর্বেই দিয়েছি। সো মুদারাবা একটি কনসেপ্ট, মুরাবাহা একটি কনসেপ্ট, এরপরে বাই মুয়াজ্জাল একটি কনসেপ্ট। এই পদ্ধতিতেও বাই মুরাবাহা
প্রায় অনুরূপ, তবে এক্ষেত্রে ইসলামী ব্যাংক বিক্রেতা হিসাবে তার পণ্যের স্থির মূল্য ঘোষণা করে। এই মূল্যের মধ্যে ব্যাংকের মুনাফা কত তা ক্রেতাকে বলে না। অর্থাৎ সবই ঠিক আছে, শুধু কত মুনাফা অর্জন করছে ব্যাংক সেই বিষয়টি আসলে ক্লিয়ারলি ব্যাংক তার ক্রেতাকে বলে না। এরপরে মুশারাকা, এই পদ্ধতিতে ইসলামী ব্যাংক এবং এক বা একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারিদের ভিত্তিতে কারবার পরিচালিত হয় এবং কারবারের লাভ ক্ষতি পূর্ব নির্ধারিত অনুপাতে উভয় পক্ষ গ্রহণ করে থাকে। অর্থাৎ ইসলামী ব্যাংক অংশীদারি ভিত্তিতেও তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। এরপরে আরেকটি আছে হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এই ধরনের বিনিয়োগে ভাড়া, ক্রয় এবং অংশীদারিত্ব এই তিনটি পদ্ধতির সমন্বয় রয়েছে। সাধারণত বাড়ি বা গাড়ির ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ করা হয়। যেমন আপনি 1 লক্ষ টাকা এবং ইসলামী ব্যাংক 4 লক্ষ টাকা, অর্থাৎ মোট 5 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি ক্রয় করলেন বা নির্মাণ করলেন। এক্ষেত্রে আপনি বাড়ির 20% এবং ইসলামী ব্যাংক 80% মালিক। এক্ষেত্রে ইসলামী ব্যাংক বাড়ির 80% আপনার নিকট হতে ইজারা বা ভাড়া দিবে। অর্থাৎ যদি বাৎসরিক বাড়ির ভাড়া 75,000 টাকা নির্ধারণ করা হয়, তবে ইসলামী ব্যাংক এর 80% অর্থাৎ 60,000 টাকা পাবে। অর্থাৎ বুঝতে পারছেন যে 5 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, যেখানে ইসলামী ব্যাংক 4 লাখ দিল, আপনি 1 লাখ দিলেন, এবং এই বিনিয়োগকৃত টাকা হতে যে বাড়ি নির্মাণ করা হলো সেই বাড়ির যে ভাড়া আসবে সেই ভাড়াটি আসলে যেহেতু আপনি 1 লাখ দিয়েছেন 20% পাবেন, ইসলামী ব্যাংক 5 লাখ দিয়েছে, সেই হিসাবে সে আসলে 80% পাবে এবং সেই মোতাবেক ইসলামী ব্যাংক বাড়ি ভাড়া আদায় করে নেবে। সো ইসলামী ব্যাংকের কনসেপ্টগুলো আসলে জেনারেল ব্যাংকিং থেকে বেশ ডিফারেন্ট। সো এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তার সামারি যদি করি, তাহলে ইসলামী ব্যাংক আসলে শরিয়া বোর্ড মোতাবেক কাজ করে। এখানে গ্রাহক অর্থের মালিক এবং ব্যাংক কারবার সংগঠক, এবং ব্যাংক মুনাফা করলে 100 ভাগের 65 ভাগ পাবে গ্রাহক এবং 35 ভাগ পাবে ব্যাংক। এজন্য বছর শেষে চূড়ান্ত হিসাবায়ন করে চূড়ান্ত মুনাফা নির্দিষ্ট করা হয়ে থাকে। এই সবটুকু আসলে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম সম্বন্ধে আমাদের তুলে ধরেছে। তো এটি আসলে ইসলামী ব্যাংকের ফ্যাক্টটা জানলাম এবং আশা করি বেশ কিছু বিষয় আসলে এখান থেকে বুঝতে পারলাম যে ইসলামী ব্যাংক কেন অন্যান্য ব্যাংক থেকে আলাদা। তো এখন আমরা জানার চেষ্টা করব যে ইসলামী ব্যাংকে প্রবাসীরা আসলে কি কি সেবা পাবেন। তো খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের মধ্যে মোবাইল থেকে SMS করে অ্যাকাউন্টে ব্যালেন্স ও বিবরণী জানতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে পূর্বেই অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি SMS এর জন্য নিবন্ধিত করে নিতে হবে এবং এরপরে মেসেজ অপশনে গিয়ে আপনি IBBL স্পেস BAL স্পেস 26969 এই মেসেজটি আসলে 26969 পাঠালেই আপনি আপনার ব্যালেন্সটি জানতে পারবেন। এক্ষেত্রে অবশ্য গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য ব্যাপারটি ভিন্ন। যারা গ্রামীণ ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে আসলে পাঠাতে হবে 16259-এ। এছাড়াও সারা বিশ্বের যে কোনো প্রান্তে যারা থাকেন তারা আসলে ইসলামী ব্যাংকের অ্যাপস ব্যবহার করেও খুব সহজেই এই সুবিধা নিতে পারেন। তো যেহেতু প্রবাসীদের কথা বলছি, প্রবাসীরা কিভাবে এই সেবাগুলো পাবেন। ইসলামী ব্যাংক সার্ভিস সেন্টারে ফোন করে 24 ঘন্টা ছুটির দিন শুক্রবার ও শনিবার সহ যে কোনো দিন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য সেবা গ্রহণ করা যায়। এই তথ্য সেবা গ্রহণ করতে হলে আপনাকে 16259 অথবা 008802833190 নম্বরে কল দিতে হবে। এছাড়াও আপনি কল সেন্টারেও কল দিতে পারেন, যেটি 880961016259-এ। এর পাশাপাশি প্রবাসীগণ মোবাইল থেকে SMS করেও অ্যাকাউন্টে ব্যালেন্স ও বিবরণী জানতে পারেন। এক্ষেত্রে পূর্বেই আপনার মোবাইল নম্বরটি SMS এর জন্য নিবন্ধিত করে নিতে হবে। এরপর যে কোনো কোম্পানির নাম্বারে SMS অপশনে গিয়ে স্পেস দিয়ে লিখতে হবে IBBL স্পেস BAL স্পেস 88001714006969, অর্থাৎ এই নম্বরে পাঠাতে হবে। সো বুঝতেই পারছেন যে প্রবাসীদের জন্য এই সুযোগ সুবিধাগুলো আসলে ইসলামী ব্যাংক রেখেছে। এর পাশাপাশি ইসলামী ব্যাংক API এর মাধ্যমে দিনরাত 24 ঘন্টা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রেরিত রেমিটেন্স 1 মিনিটের মধ্যে গ্রাহকের হিসাবে জমা করে থাকে। বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ইসলামী ব্যাংকের সকল শাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট থেকে সাথে সাথে নগদে তুলে নেওয়া যায়, অর্থাৎ এক্ষেত্রে আপনার কোনো অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই। এরপরে বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় হিসেব খোলা যায়। এরপরে ব্যাংকিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেবা গ্রহণ করা যায়।
অ্যাকাউন্ট স্টেটমেন্ট, মোবাইল রিচার্জ এবং যে কোনো ব্যাংক ফান্ড ট্রান্সফার ইত্যাদি কার্যক্রম আই ব্যাংকের মাধ্যমে খুব সহজে করা যায়। এছাড়াও ইসলামী ব্যাংক আই পে সেফ নামে ই কমার্স পেমেন্ট চালু করেছে, যার মাধ্যমে অনলাইনে কেনাকাটা, বিমান বা বাসের টিকিট ক্রয়, ভিসা ফি ইত্যাদি আসলে প্রদান করা হয়। এরপরে দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং এম ক্যাশের মাধ্যমে রেমিটেন্সের টাকা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা ইসলামী ব্যাংক চালু করেছে। এরপরে এম ক্যাশের মাধ্যমে টাকা এটিএম থেকে উঠানো যায় এবং মোবাইলে রিচার্জ করা যায়। এরপরে অ্যাকাউন্ট ছাড়াই রেমিটেন্স কার্ডে বিদেশ থেকে টাকা পাঠানো যায় এবং ব্যাংকে যে কোনো শাখা, এজেন্ট আউটলেট, পিও পস, এটিএম থেকে তোলা যায়, যেটি পূর্বেই বলেছি। এরপরে যেটি রয়েছে যে আরটিজিএস এর মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা পাঠানো, আরটিজিএস এর মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা পাঠানো, রেমিটেন্স অন্য যে কোনো ব্যাংকে 30 মিনিটের মধ্যে জমা করা, অর্থাৎ আরটিজিএস এর মাধ্যমে খুব সহজেই টাকা পাঠানো আসলে এই ব্যবস্থাটি ইসলামী ব্যাংকের মাধ্যমে সম্ভব হয়েছে। এরপরে অফশোর ব্যাংকিং ইউনিটের অধীনে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলা যায়, অর্থাৎ ইসলামী ব্যাংকে আপনি চাইলে পরে বৈদেশিক কারেন্সিতে আপনি হিসাব খুলতে পারেন এবং মুনাফা সহ সে অর্থ যে কোনো সময় বিদেশে ফেরত নেওয়া যায়, অর্থাৎ আপনি চাইলে পরে সেই অর্থ এবং মুনাফা আপনি চাইলে পরে বিদেশে ট্রান্সফার করে নিতে পারেন। এরপরে প্রবাসী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করা যায়। অর্থাৎ আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো উদ্যোগ নিতে চান, উদ্যোক্তা হিসেবে 5 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত আসলে বিনিয়োগ সুবিধা ইসলামী ব্যাংক থেকে পেতে পারেন। এরপরে গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর থেকে আইবিবিএল আই স্মার্ট ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টের তথ্য এবং অন্য সুবিধা খুব সহজেই পেতে পারেন। সো ইসলামী ব্যাংক আসলে প্রবাসীদের জন্য বেশ কিছু সুবিধা দিয়েছে, যেটি আমরা আসলে দেখলাম। সো আমার যেটি মনে হয় যে আসলে এই সুবিধাগুলো প্রবাসীদের জন্য আসলে ব্যাপক কাজে লাগবে এবং এর মাধ্যমে আসলে প্রবাসীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এখন আসি ইসলামী ব্যাংকের আমানত প্রকল্প। ইসলামী ব্যাংকের আসলে বেশ কিছু আমানত প্রকল্প রয়েছে এবং এগুলো আসলে লুক্রেটিভও ছিল, খুবই জনপ্রিয় ছিল। এখন আমরা জানার চেষ্টা করব বর্তমানে এগুলো আসলে কেমন জনপ্রিয়। তো এখানে 7টি রয়েছে, এখানে আরও 7টি, মোট 14টি আমানত প্রকল্প রয়েছে, যেটি আসলে বাংলাতেও আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথম যে সবচেয়ে ইন্টারেস্টিং যে আমানত প্রকল্প বা সবচেয়ে বেশি যেটিতে আপনি আসলে প্রফিট পাবেন, সেটি হচ্ছে যে মুদ্রা বা মাসিক মুনাফা আমানত প্রকল্প। এই মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই অ্যাকাউন্টে আসলে বাংলাদেশি নাগরিক খুলতে পারবে, অর্থাৎ এই অ্যাকাউন্টটি খুলতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 18 বছর বয়সী হতে হবে। আর নাবালকের ক্ষেত্রে নাবালক আসলে অপ্রাপ্ত বয়স্কদের নামে পিতামাতা বা আইনগত অভিভাবক এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। আর এরপরে প্রবাসীরাও এই হিসাবটি খুলতে পারেন। সো বুঝতেই পারছেন যে মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা আসলে সবার জন্য উন্মুক্ত। এটার মেয়াদ 3 এবং 5 বছর। তো এটি আসলে মুনাফার হার কত দেয়? এটি 2021 সালের এই অক্টোবর মাসের হিসাব, খুবই লেটেস্ট। আমি আজকে আসলে এটা আপডেট করেছি। এই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে 3 বছর মেয়াদি যেটি, সেটিতে আপনি মুনাফা পাবেন 5.75%, আর 5 বছরটাতে পাবেন আপনি 6.25%, যেটি বছর শেষে আসলে 5,750 এবং 6,220 টাকা আসবে। সো এখানে আমাদের পর্যবেক্ষণ যে ন্যূনতম টাকা রাখা যাবে আপনাকে 1 লাখের গুণতিক, সর্বোচ্চ টাকা রাখা যাবে আসলে প্রযোজ্য নয়, আপনি সর্বোচ্চ আনলিমিটেড টাকা রাখতে পারেন। মুনাফা দেওয়া হয় এখানে প্রতি মাসে এবং মূল টাকা দেওয়া হয় মেয়াদ শেষে। মুনাফার হার আসলে ব্যাংকের মুনাফা ও ক্ষতির উপরে নির্ভর করে, আন্তঃশুল্ক ব্যাংক চার্জ প্রযোজ্য নয়, আর মুনাফার উপরে আপনাকে 15% কর দিতে হবে। সো আমাদের পর্যবেক্ষণ থেকে আরও কিছু বিষয় আসলে এখানে জানতে পারি যে এই প্রকল্পে যৌথ নামে টাকা রাখা যায় না, নমিনি এক বা একাধিক দেয়া যায়। স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পেতে পারেন আপনি, আবেদন করতে হবে এক্ষেত্রে অবশ্যই। মুদ্রা বা মাসিক মুনাফা আমানত প্রকল্পে 1 মাসের মধ্যে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাবেন না। আর এই প্রকল্পে মেয়াদের পূর্বে টাকা উত্তোলন করলে সেভিংস অ্যাকাউন্টের মুনাফা হারে মুনাফা পাবেন। এই স্কিমের মুনাফা পেতে গ্রাহকদের অবশ্যই সংশ্লিষ্ট শাখায় সঞ্চয়ী হিসাব বা চলতি হিসাব থাকতেই হবে।
এরপরে ইন্টারেস্টিং যেটি সেটি হচ্ছে যে 3 বছরের পূর্বে হিসাব বন্ধ করা হলে সেক্ষেত্রে সঞ্চয় হিসেবে প্রদত্ত হারে মুনাফা প্রদান করা হবে। অর্থাৎ আপনি 3 বছরের জন্য রাখলেন কিন্তু আপনি 3 বছর পূর্বেই হিসাব বন্ধ করলেন, সেই ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্রের সঞ্চয় হিসাবের যে মুনাফা সেই হারে আসলে মুনাফা পাবেন। অপরদিকে 5 বছরের পূর্বে হিসাব বন্ধ করা হলে সেক্ষেত্রে আপনি 3 বছরের স্কিম হারে এবং বাকি সময়ের জন্য সঞ্চয় হিসেবে প্রদত্ত হারে মুনাফা প্রদান করবেন বা মুনাফা পাবেন। অর্থাৎ আপনি 5 বছরের জন্য রাখলেন কিন্তু আপনি 4 বছর পরে ভেঙে ফেললেন, সেই ক্ষেত্রে আপনি 3 বছর পাবেন আসলে 3 বছর হারে রাখলে যে হার পেতেন, অর্থাৎ 3 বছরের জন্য রাখলে 5.75% হারে পাবেন এবং অবশিষ্ট 1 বছরের জন্য আপনি আসলে সঞ্চয় হিসেবে পাবেন। সো বুঝতে পারছেন। এছাড়াও এই বিষয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে ব্যাংক হিসাব খুলতে কি কি লাগে? ব্যাংক হিসাব খুলতে যে বিষয়গুলো আপনাকে প্রয়োজন হবে বা আপনাদের যে বিষয়গুলো লাগবে সেটি হচ্ছে যে নির্দিষ্ট ফর্ম ওয়েবসাইট বা ব্যাংক থেকে নিতে পারবেন। এরপরে গ্রাহকের 2 কপি ছবি, পাসপোর্ট আকারের ছবি যেটি আসলে ইন্ট্রোডিউসারের সিগনেচার সহ লাগবে, অর্থাৎ ছবির পেছনে ইন্ট্রোডিউসারের সিগনেচার লাগবে। এরপরে নমিনির 1 কপি ছবি, নমিনির ছবির পেছনে আসলে গ্রাহকের সিগনেচার লাগবে। এরপরে গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট অথবা চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটের ফটোকপি 1 কপি লাগবে। এরপরে গ্রাহকের বয়স 18 বছরের কম হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি লাগবে। ইন্ট্রোডিউসারের সিগনেচার লাগবে। এরপরে ইউটিলিটি বিল যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ এর যে কোনো একটির চলতি মাসের বিলের কাগজের ফটোকপি লাগবে। আর গ্রাহকদের টিন সার্টিফিকেট থাকলে অবশ্যই দিবেন, কারণ টিন থাকলে আপনার 5% ট্যাক্স কম দিতে হবে। সো মোটামুটি এই ছিল মুদ্রাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের আদ্যপান্ত। আমাদের দ্বিতীয় যেটি সেটি হচ্ছে মুদ্রাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট। এটির ক্ষেত্রেও সেম, বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 18 বছর হতে হবে। নাবালকের ক্ষেত্রে, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আসলে তারা যৌথ নামে পিতা মাতা বা আইনগত অভিভাবকের সাথে এই হিসাব খুলতে পারবেন। আর প্রবাসীরাও এই হিসাবটি আসলে খুলতে পারবেন। এটি 5 বছর ও 10 বছর মেয়াদি। সর্বশেষ আমার আপডেটকৃত তথ্য অনুযায়ী 5 বছরের জন্য মুনাফার হার 4.75% এবং 10 বছরের জন্য 5%। এবং এই ক্ষেত্রে আসলে প্রতি লাখে আপনি 4,750 টাকা পাচ্ছেন বছরে এবং 5% হারে আপনি পাচ্ছেন 5,000 টাকা, খুবই কম। এই ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ বা আমরা যে তথ্যগুলো নিয়েছি, আপনি যদি এই হিসাবটি খুলতে চান সেই ক্ষেত্রে এটি এক ধরনের পেনশন অ্যাকাউন্ট যেখানে গ্রাহক পেনশন আকারে টাকা পাবেন, অর্থাৎ মেয়াদ শেষে আপনাকে নির্দিষ্ট হারে পেনশনের মতো করে টাকা দেওয়া হবে। এই ক্ষেত্রে ন্যূনতম কত টাকা ডিপিএস রাখা যাবে? এক্ষেত্রে আপনি 100-200 করে 1,000 টাকা বা এর গুণিতক আসলে রাখতে পারেন। এরপরে সর্বোচ্চ কত টাকা ডিপিএস রাখা যাবে? সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আপনি ডিপিএস রাখতে পারেন এই ক্ষেত্রে। আর মুনাফা ও মূল টাকা দেওয়া হয় মেয়াদান্তে কিস্তিতে বা সময় ধরে, যেহেতু এটাকে বললাম পেনশন আকারে দেওয়া হয়। এরপরে মুনাফার হার ব্যাংকের মুনাফা ও ক্ষতির উপরে নির্ভর করে। আন্তঃশুল্ক ও ব্যাংক চার্জ এক্ষেত্রে প্রযোজ্য নয় এবং মুনাফার উপর কর 15%। সো ব্যাংক হিসাব খুলতে কি কি লাগে, যেটি আমরা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে যা যা লাগে এখানেও আসলে তাই লাগে, আলাদা করে আমার বলার কিছু নেই। এরপরে 3 নম্বরে মুদ্রাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও সেম, যে 18 বছর বয়সী হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে ব্যতিক্রম হচ্ছে এখানে যে অংশীদারি প্রতিষ্ঠান, কোম্পানি, ক্লাব বা সমিতি এই হিসাবটি খুলতে পারবেন। আর এই আমানত প্রকল্পের মেয়াদ আসলে 1 মাস, 2 মাস, 3 মাস করে করে আসলে 36 মাস পর্যন্ত রাখতে পারেন। অর্থাৎ আপনি চাইলে 1 মাস রাখতে পারেন, 2 মাসের জন্য রাখতে পারেন, 3 মাসের জন্য, 12 মাসের জন্য, 15 মাসের জন্য, এইভাবে 36 মাস পর্যন্ত রাখতে পারেন। আর এই মুদ্রাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে মুনাফার হার খুবই কম, 3.10%, 34 মাসের জন্য 5.60%। আর এর মাঝেরগুলো আসলে মুনাফার হার এই 3.10 থেকে 5.60%-এর মধ্যেই থাকবে। সো প্রতি লাখে আপনারা ঠিক 3,100 এবং 6,600-এর মধ্যেই পাবেন। সো এই ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যে এই স্থায়ী হিসাবের মেয়াদ আসলে 36 মাস পর্যন্ত হয়ে থাকে। ন্যূনতম পরিমাণ আসলে 1,000 ও 100-র গুণিতক, অর্থাৎ 1,100, 1,200, 1,300 এমন হতে পারে। সর্বোচ্চ কত টাকা রাখা যাবে প্রযোজ্য নয়। মুনাফা ও মূল টাকা দেওয়া হয় মেয়াদান্তে। মুনাফার হার আসলে ব্যাংকের লাভ ক্ষতির উপরে নির্ভর করে। আন্তঃশুল্ক ব্যাংক চার্জ এই ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং মুনাফার উপরে কর 15%। আর এই হিসাব বলতে কি লাগে, এটি আসলে মুদ্রার মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের মতো সেম, আলাদা কোনো কিছু বলার নেই। এরপরে 4 নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে মুদ্রাবা সেভিংস বন্ড। তো মুদ্রাবা সেভিংস বন্ডের ক্ষেত্রেও আসলে কারা খুলতে পারবে সেটি খুব কমন,
18 বছর হতে হবে, বাংলাদেশী নাগরিক হতে হবে, প্রবাসীরা খুলতে পারবেন, অংশীদারি প্রতিষ্ঠান, কোম্পানি, ক্লাব, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবেন। নাবালকের ক্ষেত্রেও আসলে অপ্রাপ্তবয়স্কদের যৌথ নামে পিতামাতা বা আইনগত অভিভাবকের সাথে এই হিসাব খুলতে পারবেন। তো এই হিসাবের মেয়াদ হচ্ছে 5 বছর ও 8 বছর। আপনি যদি 5 বছরের জন্য রাখেন 5% পাবেন, 8 বছরের জন্য রাখলে 5.20% পাবেন, যেটি আসলে বছর শেষে আসবে 5,000 এবং 5,200 টাকা। সো আমাদের পর্যবেক্ষণ এখানে ছিল যে আমরা এখানে দেখেছি যে ন্যূনতম পরিমাণ আসলে 1,000, 5,000, 25,000, 50,000, 5 লাখ, 10 লাখ, 50 লাখ এবং 1 কোটি টাকা পর্যন্ত রাখতে পারবেন। সো মুনাফার হার এই ক্ষেত্রে আসলে ব্যাংকের লাভ ক্ষতির উপর নির্ভরশীল, আন্তঃশুল্ক প্রযোজ্য নয়। এবং বাকি যেটি সর্বোচ্চ কত টাকা রাখা যায়, এখানে আসলে আমার পূর্বের যেটি আসলে ভুল বলেছি, এটি আসলে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ রাখতে পারবেন। অর্থাৎ 1,000, 5,000, 25,000, 50,000, 5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা সর্বোচ্চ আপনি আসলে রাখতে পারবেন। সো এই ব্যাংক হিসাব খুলতে আসলে সেম জিনিসই লাগবে, সেম ডকুমেন্টসগুলোই লাগবে, যেটি আমি পূর্বেই বলেছি। সো এখন আসি পঞ্চম যেটি, মুদ্রা বা এনআরবি সেভিংস বন্ড। এই মুদ্রা বা এনআরবি সেভিংস বন্ডের ক্ষেত্রে আসলে বয়স 18 হতে হবে। এটি বেসিক্যালি প্রবাসী বাংলাদেশি নাগরিক অথবা প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্য এই হিসাব খুলতে পারবেন। আর নাবালকের ক্ষেত্রে প্রবাসী তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামেও এই হিসাবটি খুলতে পারবেন। অর্থাৎ এটি বেসিক্যালি প্রবাসীদের জন্য মুদ্রা বা এনআরবি সেভিংস বন্ড। এই আমানত প্রকল্পের মেয়াদ 10 বছর ও 5 বছর। সো 5 বছরে 5%, 10 বছরে 5.5% আপনাকে মুনাফা দেবে, যেটি 5,000 এবং 5,500 হবে বছরে, লাখে। সো এক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ, এক্ষেত্রে আপনি 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ কত টাকা রাখা যাবে, যেটি বললাম 10 লাখ। মুনাফার হার ওই সেম, লাভ ক্ষতির উপর নির্ভরশীল, আন্তঃশুল্ক প্রযোজ্য নয়, বাট 15% আপনাকে মুনাফার উপরে কর দিতে হবে। আর এই ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে সেম ডকুমেন্টসগুলোই লাগবে। সো মোটামুটি আজকে এই ছিল ইসলামী ব্যাংক নিয়ে আমার বিশদ পর্যালোচনা। আশা করি ইসলামী ব্যাংকের এই পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামী ব্যাংক কেন অন্যান্য ব্যাংক থেকে আলাদা এবং ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে আপনি আসলে কতটুকু লাভবান হবেন। তো আমার দৃষ্টিকোণ থেকে আসলে ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে আপনি যদি লাভের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই লাভবান হবেন না, কারণ আপনাকে যে পরিমাণ মুনাফা দেওয়া হয় এটি আসলে টাইম ভ্যালু অফ মানি অনুযায়ী আসলে কোনো মুনাফাই না, এটি আসলে সময়ের সাথে সাথে অ্যাডজাস্টেবল। অর্থাৎ আজকের 1 লাখ টাকা 1 বছর পরে কিন্তু 1,10,000 টাকা সমান। সো আপনাকে যদি ইসলামী ব্যাংক 1 বছর পরে 1,10,000 টাকা দেয়, সেটি আসলে কোনো মুনাফা বলা যায় না, বরং এটি বলা যেতে পারে যে আপনার আসল টাকাটি আসলে দিচ্ছে, যেটি আসলে কোনো লাভ নেই। তবে আপনি যদি ইসলামিক দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে থাকেন, ইসলামিক চিন্তাধারার মানুষ হয়ে থাকেন, লাভের চিন্তাটা যদি আপনি ওইভাবে না করেন, সেক্ষেত্রে আপনি চাইলে ইসলামী ব্যাংকে বিনিয়োগ করতে পারেন। আর এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে ইসলামী ব্যাংক আসলে কোনোভাবেই সঞ্চয়পত্রের বিকল্প বিনিয়োগ হতে পারে না। সঞ্চয়পত্রের বিকল্প বিনিয়োগ হওয়ার জন্য যে ধরনের প্রফিট দেওয়া উচিত, সেই ধরনের সুযোগ সুবিধা ইসলামী ব্যাংক আসলে দেয় না। সেক্ষেত্রে নিশ্চিন্তেই এটি আমরা বলতে পারি যে ইসলামী ব্যাংক কোনোভাবেই সঞ্চয়পত্রের বিকল্প হতে পারে না। তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।